দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। শুধুমাত্র কথাবার্তা বলে দায়িত্ব শেষ না করে দিয়ে ছোট করে কিছু হলেও কিছু একটা শুরু করতে চেয়েছিলাম আমরা। দেখতে দেখতে আজ ৭ম পর্ব আমরাই বাংলাদেশে। আমি রাজীব হাসান চৌধুরী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। আজকে একটা সাহসী কাজ করতে চাই। আমরা যখন আমরাই বাংলাদেশের পরিকল্পনা করছিলাম, তখন থেকেই আমরা একটা জায়গায় মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে যেসব সমস্যার সমাধান আমরা করতে পারবো না, সেসব নিয়ে আমরা কথাই বলবো না। তার মধ্যে একটি সমস্যা ছিল ট্রাফিক জ্যাম। ভেবেছিলাম আমরা হয়তোবা অতটা প্রস্তুত এখনো নই যে এই সমস্যাটার সমাধান আমরা নিজেরা নিজেরই করে ফেলতে পারবো। এর মধ্যে একজনের সাথে পরিচয় হয়। সে আমাকে একটা কথা বলে। কথাটা ভীষণ ভালো লাগে আমার। সে বলল আমাকে যে, "ইফ ইউ আর স্টাক ইন আ ট্রাফিক, দেন ইউ আর দ্য ট্রাফিক।" ভেবে দেখলাম কথাটা তো আসলেই সত্য। আমরা নিজেরাই তো ট্রাফিক জ্যাম তৈরি করছি এবং সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কী বা করছি। কথা বলছি ট্রাফিক জ্যাম নিয়ে। আমরা একটু দেখে আসি ট্রাফিক জ্যামের আসলে অবস্থাটা কী। যানজট ও দূষণের নগরী এই ঢাকা শহরের অপর নাম। রাজধানীতে যানজটের কারণে বছরে বাণিজ্যিক ক্ষতি ২১,০০০ কোটি টাকার বেশি। প্রতিদিন এর পরিমাণ ৮৩ কোটি টাকা। এছাড়া প্রতি কর্মদিবসে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা, যা একজন মানুষের ক্ষেত্রে ৩ ঘন্টা। সমস্যা ক্রমবর্ধমান, জটিলতা সীমাহীন। আর এই যানজটের ভিড়ে সাইকেল ব্যবহার করে আপনি বাঁচাতে পারেন ১২ কর্মবছর। অনেকেই যখন আমরা কমপ্লেনের পর কমপ্লেন করে যাচ্ছি ট্রাফিক জ্যাম নিয়ে, সবাই কিন্তু তা করছে না। কেউ কেউ কিন্তু উল্টো পথে হাঁটছে এবং ট্রাফিক জ্যামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের নিজের জীবনটাকে উপভোগ করছে এবং আমাদের দেশের জন্য একটা বিশাল উপকার করছে। আমাদের সাথে উপস্থিত আছেন সাইক্লিং মুভমেন্টের ৩ জন প্রথম সারির নেতা। আমন্ত্রণ জানাচ্ছি দ্রাবিড়, ফাহমিদা, ফুয়াদ। ধন্যবাদ। ফুয়াদ হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে এই কথাটা শুনিয়েছিল যে, "ইফ ইউ আর স্টাক ইন আ ট্রাফিক, দেন ইউ আর দ্য ট্রাফিক।" ট্রু। এটা আসলে আমার প্রথম কথা না, এটা প্রচলিত একটা কথা যে আমি ট্রাফিকে থাকা মানে আমি ট্রাফিক। আগে যেরকম আমরা সাইকেলকে এতটা দেখতাম না, অ্যাটলিস্ট ঢাকার রাস্তায়। ঢাকার বাইরে প্রচুর সাইকেল কিন্তু দেখা যায়। ঢাকায় আমরা দেখতাম না। গত ২-৩ বছরে আমরা দেখেছি এটা সাইকেল এবং আপনাদেরকে চেনা যায় আপনারা হেলমেট পরে, একটু গিয়ার ভিন্ন লাগিয়ে। ধর্মের সাইক্লিস্ট হ্যাঁ, এই বুদ্ধিগুলো আসলে কার? বা প্রপার সাইক্লিং কোনটা হওয়া উচিত, সেই সাথে সাইক্লিং এর ফুড কালচার কি হওয়া উচিত, খাবার-দাবার, চলাফেরার প্র্যাকটিস, সেই জন্যই আপনি আসলে হেলমেটটা দেখেন। কারণ ঢাকার রাস্তায় চলাফেরা যেরকম আমরা সবাই আসলে একটা রিস্ক ফ্যাক্টরস এর ভিতর থাকি, সেটা পথিক হোক, সাইক্লিস্ট বা মোটর বাইক গাড়ি। তো আমরা নিজেদের সেফটির জন্যই আসলে এই হেলমেটটাকে এনকারেজ করি এবং তার সাথে রাতে যারা সাইকেল চালাচ্ছে তাদেরকে লাইটে এনকারেজ করছি। ইভেন আমাদের অফিসিয়াল রাইড যেগুলো হচ্ছে, এগুলো অনেকে জেনে থাকেন বা জানবেন, সেখানে প্রতিটাতে আমাদের একটাই রিকোয়ারমেন্ট, তুমি ২ চাকা আছে এরকম যে কোনো সাইকেল নিয়ে যে কোনো মানুষ আসতে পারবে, যে কোনো বয়সী মানুষ, সবাই আসে, সব ধরনের মানুষ, কিন্তু হেলমেটটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, যেন প্র্যাকটিসটা ভালো থাকে। আমরা শুরু করেছি, প্র্যাকটিসটা যেন অনেক দিন পর্যন্ত থাকে বা মানুষ কন্টিনিউ করে। অবশ্যই। আমরা একটু কঠিন করব এখন। অবশ্যই। মানে সময়টা একটু কঠিন করি। সেটা হচ্ছে আমরাই বাংলাদেশের, আমরা সবসময় বলি যে এটা শুধুমাত্র একটা টক শো না। আপনারা হয়তোবা দেখেছেন যে আমরা শেষ পর্যন্ত একটা অ্যাকশন আমরা আনতে চাই। শুধু একটা অনুষ্ঠান করলাম, কথাবার্তা বললাম, কথাবার্তা শুনে ঘুমিয়ে গেলাম, সকালবেলা উঠলাম ভুলে গেলাম। এটা যেন কখনো না হয়। আমাকে যেভাবে আপনারা কনভিন্স করেছেন True. যে সাইকেল চালানো উচিত এবং হয়তোবা আমি সাইকেল চালাবো কিছুদিনের হয়তো মধ্যে। না, উচিত। ইনশাআল্লাহ উচিত। ইনশাআল্লাহ, হ্যাঁ। দর্শকদেরকে আজকে এই ১ ঘন্টার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও কিন্তু আপনাদের কনভিন্স করতে হবে। আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। যেসব প্রশ্ন সাধারণত উঠে আসে, যেসব প্রশ্ন আমি আপনাদেরকে বিহাইন্ড দ্য স্টেজ বারবার করেছি, যে সেগুলোকে আমরা বারবার করে তুলবো এবং শেষ পর্যন্ত যেন এই অনুষ্ঠানটা দেখার পরে একটা বড় গ্রুপ তারাও সাইক্লিং এর জন্য আগ্রহী হয়। আপনারা সেটার জন্য প্রস্তুত আছেন তো? অবশ্যই। আমরা কিন্তু এই কাজটাই করে আসছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, আপনাদেরকে আমি একটু সাহায্য করি। সেটা হচ্ছে যে আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে এটা কি আসলে একটা আকাশকুসুম কল্পনা যে ট্রাফিক জ্যাম কমে যাবে সাইকেল চালালে সবাই? এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম একজন ট্রান্সপোর্ট বিশেষজ্ঞর সাথে, বুয়েটের একজন শিক্ষক। তো উনি কি বলছেন আমরা একটু দেখে আসি। তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। আমাদের ঢাকা শহরে আমাদের এই যে পরিবহন চাহিদাটাকে মিট করতে গিয়ে আমরা যে রোড নেটওয়ার্কটা আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাফাজার্টলি ইভলভ করেছে ঢাকায়, সেটা এমনিও কিন্তু মোটরাইজড ভেহিকেল চলার জন্যই কিন্তু পরিকল্পিত না।
তার মধ্যে এই বাইসাইকেল চলার জন্য যে তার একটা নিরাপদ কন্টিনিউয়াস ফাংশনাল একটা ওয়ে থাকার কথা, সেটা আমরা কখনোই কিন্তু মাথার মধ্যে রাখিনি। এখন আমরা এটার গুরুত্বটা বুঝতে পারছি যে এটা একটা ফুয়েল ফ্রি মোড অফ ট্রান্সপোর্টেশন। এইটার জন্য কোনো জ্বালানি নষ্ট হবে না। এটা একটা টেকসই সিটি গড়ার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা রাখতে পারে। কিন্তু তার জন্য যে পূর্ব শর্তগুলি, যে নিরাপদ, কন্টিনিউয়াস, আমাকে একটা ফাংশনাল একটা পাথ দিতে হবে তার চলার জন্য, তাহলে আমি বলবো একটা নতুন লাইফস্টাইল আসবে, যেটার বাহনটা হবে হলো এই বাইসাইকেল। ফুয়াদ, আপনার কাছ থেকে আমি জানতে চাই সেটা হচ্ছে যে ট্রাফিক সমস্যাটা কমবে আসলে কিভাবে, এটার কিছু ডেটা ফ্যাক্টস নিশ্চয়ই আপনাদের কাছে আছে, ওইটা একটু আমাদের সাথে শেয়ার করুন। তা আছে, আসলে ডেটাগুলো আমাদের না, তবে ডেটাগুলোতে যেটা দেখা যায় যে আসলে শহর আমাদেরটা পরিকল্পিত ওইভাবে না, বা যেই বাহনগুলো আমরা চলতেছে সেগুলোর জন্য পর্যাপ্ত রাস্তাঘাট আমাদের নেই। কিন্তু সেই ডেটাগুলো আমরা যদি দেখি যে আমাদের গাড়ি ভিআইপি রোডস বা যেগুলো বেশি চলছে, এই গাড়ির সংখ্যাটা ঢাকায় কিন্তু খুব কম। ঢাকা শহরে যেটা বলছে সেটা হচ্ছে 5.2 বা এরকম সামথিং পার্সেন্ট, আর ঢাকা মেট্রোপলিটন এরিয়া সেটা আরও কম, বোধ 3.8%। কিন্তু সেটা কিন্তু শহরের বেশিরভাগ অংশ জুড়ে আছে। এরপর চলে আসছে রিক্সা, আমরা বেশিরভাগ মানুষ চলছে, সেটা 38.67%। তো এই যে বাহনগুলো যে আমরা চলতেছি, আমাদের যে জায়গা কি দেখা যাচ্ছে, একটা গাড়িতে একজন মানুষ, দুইজন মানুষ, রিক্সা একজন মানুষ, আমরা মোস্টলি 80-90% সিঙ্গেল কমিউট করি। তো সেই জায়গাটা একটা গাড়িতে 3টা বা 4টা সাইকেল ওই লেনে চলতে পারে, একটা গাড়ি চলতে হলে অনেক বড় জায়গা, টার্ন নিতে অনেক বড় জায়গা। সেই গাড়ির বদলে বা সিএনজির জন্য দাঁড়িয়ে আছি, এত আকাশচুম্বী ভাড়া গুনছি, বাসের জন্য দাঁড়িয়ে আছি, ঘাম ঝরে বা 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় হচ্ছে, সেই সবগুলি কমানো সম্ভব বাইসাইকেলে। এবং বাইসাইকেল খুবই ভায়াবল একটা কমিউটিং মোড, যেটা আমরা বলি যে ঢাকায় এভারেজ 6 to 7 কিলোমিটার মানুষ কমিউট করে। আচ্ছা, ঢাকায় এভারেজ গাড়ির স্পিড হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার পিক আওয়ার অফিস টাইমে, কিন্তু একটা বাইসাইকেল স্পিড তার থেকে ডাবল। সেটা ছেলে বয়স্ক যে কেউ চালাতে পারবে, সেটা 14 থেকে 15 কিলোমিটার স্পিডে কমিউট করা সম্ভব। আচ্ছা, আমরা 2 থেকে 2.5 ঘন্টার সময় ধরে নিই এখন। আমরা আসলে বলি না যে কত কিলোমিটার যাচ্ছে, আমরা বলছি এখান থেকে এখানে যাব, 2 ঘন্টা হাতে নিয়ে বের হতে হবে। এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু বাইসাইকেলে আমরা আসলে ওই সময়টা কখনোই টের পাই না যে এত সময় নষ্ট হয়। আমরা সাইকেলে উঠছি, 10 কিলোমিটার যাওয়া দরকার হাফ অ্যান আওয়ার, আমাদের কিন্তু হাফ অ্যান আওয়ারই লাগতেছে, এবং সেগুলো সব নিয়ম মেনে। আচ্ছা, ট্রাফিক সিগন্যাল আমরা দাঁড়াচ্ছি, সব কিছু দাঁড়াচ্ছি, বিকজ আমাদের জন্য খুব কম স্পেস দরকার হচ্ছে। এরকম প্রতিটা মানুষ ঠিক না, যারা গাড়িতে কমিট করছে প্রথমে সপ্তাহে 6 দিনই চলছে, আমরা বলবো যে সপ্তাহে 1 দিন আসেন, দেখেন এটার এক্সপিরিয়েন্সটা কীরকম, পরে আপনি টের পাবেন, আপনি ইমপ্রুভ করেন। তো এটা অবশ্যই ট্রাফিকের কমানোর ক্ষেত্রে, ট্রাফিকের যেই সমস্যাগুলি হচ্ছে, হেলথের সমস্যা, এগুলোর ক্ষেত্রে বাইসাইকেল মোস্ট ভায়াবল। এবং বিশ্বের আপনি যদি অন্যান্য দেশ বা শহরগুলো স্টাডি করেন, যারা হাইওয়েজ, ফ্লাইওভার্স, অন্য যত কিছুতে উন্নত ছিল, তারা সবাই কিন্তু ওগুলো অনেকে ভেঙে ফেলছে এবং সবাই জোর দিচ্ছে সাইকেলে। সেটা নিউ ইয়র্ক সিটি এবং লন্ডন রিসেন্ট উদাহরণ, যারা বাইসাইকেলে অনেক বেশি ইনফ্লুয়েন্স দিচ্ছে এবং সুযোগ দিচ্ছে। আমাদের অবশ্যই সম্ভব বাইসাইকেলে। ফাহমিদার জন্য কতটুকু কঠিন ছিল মেয়ে হিসেবে? আচ্ছা, আপনি কবে থেকে চালাচ্ছেন সেটা আগে বলুন। আমি চালাচ্ছি গত বছরই আসলে সাইকেল শিখলাম। আস্তে আস্তে সাইকেল চালানো শুরু করলাম বিডি সাইকেলের মাধ্যমে। প্রথম আমি গ্রুপেই চালাতাম। আচ্ছা, ফার্স্টেই আমি কমিট করতাম না, সাইকেল শেখার পরে কারণ গ্রুপের মধ্যে একটু সেফ ফিল করি, সিকিউরিটি ফিল করি, এবং মাত্র যদি সাইকেল শিখেছি এই জন্য ফার্স্টে রাস্তায় বের হইনি। আচ্ছা, প্রত্যেক শুক্রবারে যখন বাসার ভিতরে চালাতেন? না, বাসার ভিতরে চালাতাম না, আমাদের এলাকার সামনে মাঠে চালাতাম। আচ্ছা, প্রত্যেক দিন সকালবেলায় আমি 27 নম্বর থেকে বিডিআরঘাট পর্যন্ত সাইকেল চালাতাম, যেহেতু মাত্র সাইকেল শিখেছি ইমপ্রুভ করার জন্য ধানবুটে। এরপরে বিডি সাইকেলিসে জয়েন করছি, কারণ আমি জানি এখানে সবাই সাইকেল চালায়। সো আমার যদি একটু নলেজ না থাকে বা ভালো চালাতে না পারি, তাহলে আমি চালাতে পারবো না, এনজয় করতে পারবো না। আচ্ছা, তারপর বিডি সাইকেলিসে জয়েন করলাম প্রত্যেক রাইটে, প্রত্যেক শুক্রবারে। মানে শুক্রবারের জন্য আমার খুব ফেভারিট দিন, যে শুক্রবারে সাইকেল নিয়ে বের হবো। আপনারা প্রতি শুক্রবারে আপনারা বেরোন সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে আচ্ছা, সকালবেলা বের হই। তারপর যখনই কখনো শুনতাম যে এই শনিবার রাইড হচ্ছে বা কিছু হচ্ছে, তখনই জয়েন করতাম, কারণ আস্তে আস্তে কনফিডেন্স বাড়াবার জন্য। আচ্ছা, এরপরে 2-3 মাস পর তখন চেষ্টা করলাম, ঠিক আছে সাইকেল নিয়ে একটু অফিস যাই,
যখন একটু কনফিডেন্স হলো যে না, আপনার বাসা কোথায় আর অফিস কোথায়? আমার বাসা এখন বর্তমানে গ্রিন রোডে, আচ্ছা, আর আমার অফিস হচ্ছে বর্ণে 2 নম্বরে, চেয়ারম্যান বাড়ি উল্টা সাইডে। প্রতিদিন আপনি গ্রিন রোড থেকে বনানী সাইক্লিং করে যান? জি, প্রতিদিন সাইকেল করে যাই, এবং Tired শুধু লাগে না? অফিসে না, শুধু অফিস না, যেখানেই হোক, পার্টি হোক, সেখানে হয় আমার সাইকেল করে যেতে হয়। কারণ হচ্ছে এক হচ্ছে গাড়ি একটা, আম্মু আব্বু ওরা গাড়ি ইউজ করে, সো আমার ওয়েট করতে হয় কখন গাড়ি আসবে না আসবে। সো সাইকেলে একটা ফ্রিডম আছে যে ঠিক আছে, এখন চিন্তা করা লাগে না যে ঠিক আছে গাড়ি আসলে তখন বের হব, বা সিএনজি পাবো কি পাবো না, বাসের জন্য ঘন্টা পর ঘন্টা ওয়েটও করা লাগে না। বাসে ওঠার পরে যে যা আমি আপনার এত ভিড়ের মধ্যে উঠা, সারা রাস্তায় মানুষের গায়ে গন্ধ শুকে শুকে যাওয়া, সো এসব থেকে মুক্ত সাইকেল চালাও। যখন আমি বুঝলাম যে এসব থেকে মুক্ত, তাহলে এখন থেকে আমি সাইকেল চালাই, অফিসে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। সো প্রথম দিনে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমি কোনো ধরনের প্রবলেম হয় নাই। ট্রাফিক পুলিশ খুব হেল্প করতেছিল যখন দেখলো সাইকেলে। আর আমরা যেটা ভাইয়া বললো যে আমরা রুলস রেগুলেশন মেনটেন করি, যেমন এখন গাড়ি চলছে থামি, যখন সিঙ্গেল পড়ে তখনই আমরা যাই, ওরকম না যে ওভারটেক খুব স্পিড, ওরকম কিছু না। আচ্ছা, সো এইসব দেখে দেখে যখন সাইকেল যাই প্রথমে গেলাম, তারপর সাহস হলো যে না এখন মনে হয় পারবো। যখন দেখলাম পজিটিভ রেসপন্স পেলাম নিজের কাছ থেকে এবং অবশ্যই ফ্যামিলির কাছ থেকে, যখন বললো যে না এখন তুমি রেডি সাইকেল নিয়ে বের হওয়ার মতন। আচ্ছা, তো প্রথম তারপর থেকে আমি স্টার্ট করলাম। তারপর এই জন্য প্রথম খুব বেশি খারাপ লাগে না, এখনও কখনো খারাপ লাগে না, কারণ এখন ইউজ টু হয়ে গেছি সাইকেল চালাতে। তো সাইকেল চালানোর সময় হ্যাঁ অনেক কিছু সমস্যা হয়, আমরা সবাই ফেস করি, সেটা ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হিসেবেও অনেক কিছু ফেস করি। আপনার এই ব্যাপারে আপনার সাথে আসলে আরো অনেক কথা বলতে হবে, জি, কারণ আপনার অবশ্যই। দায়িত্বটা আরো বেশি। যে ওনারা দুইজন মিলে পুরুষ সম্প্রদায়কে কনভিন্স করবেন সাইক্লিং এর ব্যাপারে, যারা অলরেডি হাফ কনভিন্সড। আপনাকে আসলে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনার আবার মেয়েদেরকে সাইকেলে আনতে হবে। হ্যাঁ অফ কোর্স। দ্রাবিড়, আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে মানে প্রথম দিকে মানুষজন যখন সাইক্লিং নিয়ে চিন্তা করে তখন তাদের বাধাগুলো আসলে তারা কি ভাবে, এ ব্যাপারে এখন কথা বলবো। আমি একটা বিরতি থেকে ফিরে এসে এটা নিয়ে কথা বলবো। দর্শক মণ্ডলী, আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম আবার রবি দেবীতে আমরাই বাংলাদেশের সাথে আছেন তিনজন যারা ট্রাফিক জ্যামকে বৃদ্ধাঙ্গুলি দেখে আসছেন। দ্রাবিড়, যাওয়ার আগে কথা হচ্ছিল আমাদের, সেটা হচ্ছে যে শুরুতেই যে প্রশ্নগুলো আসে আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। প্রথম কথা, ফাহমিদা গ্রিন রোড থেকে বনানী পর্যন্ত যায়, আমার বাসাও গ্রিন রোড, আমার অফিসও বনানী। আমার প্রথম প্রশ্ন, অর্ধেক রাস্তা যাওয়ার পর আমি টায়ার্ড হয়ে যাব, তখন আমি সাইকেলটা নিয়ে কি করব? প্রথম দিন হ্যাঁ, আপনি দ্বিতীয় দিন কিছুটা টায়ার্ড হবেন, কারণ আপনি এটা আগে করেননি। বাট তৃতীয় দিন থেকে আপনি দেখবেন বনানী থেকে গ্রিন রোড আসলে খুবই ছোট্ট একটা ডিস্টেন্স। এটার মাত্র 6.5 কিলোমিটার, যেটা সাইকেলে যেতে আপনি যদি একটু তাড়াতাড়ি করে যেতে চান তাহলে 18 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব। আর যদি একটু আরাম করে যান ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার আপনার লাগবে। মানে পুরো ধারণাই কিন্তু আজকে বদলে যাচ্ছে আমার আসলে। যে আমরা সবসময় জানতাম গাড়ি দ্রুত চলে, সাইকেল ধীরে চলে। ঢাকা শহরে যানবাহনের মধ্যে একটা মাত্র জানি আছে যেটা কিনা অ্যাকচুয়ালি চলাফেরা করে, বাকি সবকটা জামের মধ্যে আটকে থাকে। আচ্ছা, গেল আমার হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যে কয়েকজনকে বলেছি সাইক্লিং এর কথা, তারা আমাকে বলেছে ঢাকায় কি সাইকেল চালানোর মতো নিরাপত্তা অথবা সে সিকিউরিটি আছে কিনা? ঢাকা শহরে সাইকেল চালানো অবশ্যই ইউরোপের যে কোনো শহরের চাইতে কষ্টকর, কিন্তু ঢাকা শহরে সবকিছু চালানোই দুনিয়ার যে কোনো শহরের চাইতে কষ্টকর। আমি গাড়ি চালাই এবং গাড়ি চালানোর সময় আমার যেই রকম ফ্রাস্ট্রেশন হয়, সাইকেল চালালে আমার কখনো এতখানি ফ্রাস্ট্রেশন হয় না। আচ্ছা, তো নিরাপদে সাইকেল নিয়ে ঢাকা শহরে কমিউট করা সম্ভব, এটুকু আমি বলতে পারি। আচ্ছা ফাহমিদা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে মেয়েদের পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি। একজন মেয়ে যদি সাইক্লিং শুরু করতে চায় তার কি কি করা উচিত প্রথমেই? মানে সাইকেল যদি শুরু করতে চায়, জি, আচ্ছা প্রথমত হচ্ছে যে সে ফার্স্ট হচ্ছে সে সাইকেল চালাতে পারে কিনা। আচ্ছা, হ্যাঁ, যদি সাইকেল চালাতে না পারে তাতে সাইকেল শিখতে হবে। বা যারা সাইকেল অনেক আগে করতেন ছোটোবেলায়, বাট যেহেতু অনেক বছর সাইকেল চালাচ্ছেন না, হঠাৎ করে সাইকেল নিয়ে স্টার্ট করছেন, তাদেরকে আমি বলবো যে বাসার সামনে হোক বা বাসার সামনে যদি কোনো মাঠ থাকে বা প্র্যাকটিসটা করে যেন অ্যাটলিস্ট প্র্যাকটিস করে। কারণ রাস্তায় যেটা প্রবলেম যেটা হয় যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন ধরনের যানবাহন, শুধু গাড়ি না, রিক্সা, সিএনজি, অটো রিক্সা, অনেক কিছু আছে।
সো এদের সাথে চালাতে গেলে একটু প্র্যাকটিস না হলে সমস্যা হয়। আচ্ছা আর আমি আগে বলবো যে ফার্স্টেই কদিন প্র্যাকটিস করে ধাম করে রাস্তায় না নেওয়া, কারণ ঢাকা যতই বড় না কেন, যেটা ভাইয়াও বললো যে রিস্কি, ধাম করে যদি সাইকেলটা নেমে গেলে ধাম করে পড়ে যেতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা হর্নে অনেক কিছু আপনাকে ডিস্টার্ব করতে পারে। সো এই জন্য আগে ফার্স্টে বলবো যে সাইকেল নিয়ে আগে রাইটে, মানে শনিবার হোক সকালবেলায়, রাস্তাঘাট তখন খালি থাকে, সো কোনো গ্রুপে, আমাদের বিডি সাইকেলিস্টও আছে, ওখানে জয়েন করে প্রত্যেক কয়েক সপ্তাহ গ্রুপের সাথে সাইকেল চালানোটা। আচ্ছা। এতে সুবিধা হচ্ছে, এক হচ্ছে আপনার আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, গ্রুপের মধ্যে আপনি সেফ ফিল করবেন, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনি এনজয় করবে, আপনার মজা লাগবে। আপনি 50% কনভিন্স করে ফেলেছেন অনেক মানুষকে, আমি শিওর। এবারে হচ্ছে মেয়েদের গার্জিয়ানদের পক্ষ থেকে প্রশ্ন। আচ্ছা জি, সেটি হচ্ছে যে বিভিন্ন রকমের যানবাহনের কথা বললেন, রাস্তায় বিভিন্ন রকমের মানুষও তো আছে। হ্যাঁ অবশ্যই। মেয়েদেরকে সাইক্লিং করতে দেখলে টিজ হয়? হ্যাঁ, এটা তো অবশ্যই। সাইকেলিং কেন, আপনি যদি হেঁটেও যান, রিক্সায় যান, আমাদের মেয়েদেরকে অনেক কথাই শুনতে হয়। এটা তো সে ইউনিভার্সাল ট্রুথ বলবো বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা সো যেখানেই যাই সেখানে কথা শুনতে হয়। সো সাইকেলের জন্য স্পেশাল কোনো কথা শুনতে হয় কিনা, হ্যাঁ মাঝে শুনতে হয়, বাট একটা সুবিধা হচ্ছে সাইকেলে, যে সাইকেলে আমার একটা স্পিড থাকে, সো আমি সাইকেলটা চালিয়ে চলে গেলাম, ইফ টিজিং করতে থাকুন, পিছনে আমরা পিছিয়ে নাই, পড়ে থাকে, টাটা। আমরা চলে যাই, কারণ আমাদের কারো সময় নাই কি টিচিং করবার। সাইকেলেরও সুবিধা, কারণ হাঁটলে তো আপনি হাঁটতে হাঁটতে অনেক সময় লাগে, সাইকেলের তো বা স্পিড গাড়িতে আছে, বসে থাকতে হয় ঘন্টার হ্যাঁ পর ঘন্টা পর ঘন্টা। ঘন্টা অনেক কিছু বলে যায়। সো টিজিংটা খুবই কমন জিনিস, খুবই কমন জিনিস, সেটা আপনি সাইকেলে চালান বা যেখানে চালান। তো বাট এখন সাইকেল চালালে অনেক কিছুই আমরা ফেস করি মেয়েরা, আচ্ছা। মানে পজিটিভ বলেন নেগেটিভ বলেন, সবাই না আমরা ফেস ইনশাআল্লাহ করি। পজিটিভটা ধীরে ধীরে আরো বাড়বে। পজিটিভ প্রচুর করবে। আছে, প্রচুর। Positive প্রচুর যেমন আছে। আপনি যেটা টিজের কথা বললেন, অনেকে মানে অ্যাপ্রিসিয়েশনটা খুব বেশি হয়, অবশ্যই। অনেক বেশি হয়। যে আমি কমন একটা বলি, যে প্রায় শুনি যে অনেক ভালো করছেন, চালিয়ে যান, গুড ওয়ার্ক, সাবাস বাঙালি নারী, আচ্ছা এটা আমি খুব শুনি। থামাস এবং গাড়ির থেকে নেমে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আপনি খুব ভালো করতেছেন, যদি এরকম সবাই করে বাহ। ঢাকা শহরের চেহারা মানে পাল্টে যাবে। আচ্ছা, সবাই করুক, সেটার জন্য আরেকটি প্রশ্ন আছে, এটা আমরা হরহামেশা শুনি। সেটা হচ্ছে অফিসে যাচ্ছি, ফর্মাল জামা কাপড় পরে আমরা অফিসে যাই, সাইক্লিং করে যদি আমরা যাই ঘামিয়ে যেতে পারি। ফুয়াদ এটাকে কিভাবে খণ্ডাবেন? খণ্ডানো, এটা আসলে প্রশ্নটা আমাদের সবার থাকে, হ্যাঁ, যেহেতু সবাই নতুন শুরু করি। ফিজিক্যাল যে কোনো অ্যাক্টিভিটিজ আমরা যখন সাইকেলের যে কিছু ভালো কাজ, ক্যালোরি বার্ন করা, স্বাস্থ্য, প্রথম এটা সবার হবে, এটা অ্যাভয়েড করার কিছু নেই। বাট একটা সময় যখন আমরা ইউজ টু হয়ে যাই, যেরকম প্রথমে যারা হাঁটি, যারা প্রথম মর্নিং ওয়াক শুরু করছে, আমরা 5 মিনিটে টায়ার্ড হয়ে যাই, কিন্তু সেই মানুষটা কিন্তু রমনায় 1 মাস পরে 3টা চক্কর দিচ্ছে। সাইক্লিংটা সেরকম ব্যাপার। তারপরও কিছু ব্যাপার আমরা যখন অফিসে গিয়ে তো সাধারণ ক্যাজুয়ালি করা যায় না, আমার অবশ্যই নির্ঝঞ্ঝাট থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে। অফিসে আমরা সাজেস্ট করি সবাইকে, বা সবাই করে থাকি, যে যাদের অফিসে রাখা সম্ভব 1 সেট এক্সট্রা জামা কাপড়। আর আমরা যখন যাচ্ছি আমরা একটা টি শার্ট পরে যাচ্ছি, আর অফিসে সাইকেলে গেলে অফিসের দারোয়ানের পরেই হয়তো আপনি প্রথম ঢুকবেন যদি আপনি চলে যান, হ্যাঁ, কারণ ট্রাফিক সব আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা এই কাপড়টা চেঞ্জ করে নিতে পারি। আর সেটাও যদি সম্ভব না হয়, অফিসে রাখার ব্যবস্থা নেই, আমরা ব্যাকপ্যাকে ক্যারি করি। আচ্ছা, আর সেটা সময় খুব বেশি দিন হলে আপনি 2 উইকস, 3 উইকস, 4 উইকস, আপনি 1 মাস পরেই আপনি দেখবেন যে আপনি ওইভাবে না ঘামিয়ে যেতে পারছেন। ইভেন এটা হয়তো এপ্রিল মেতে বা খুব গরমের সময় আমরা ওটা অ্যাভয়েড করতে পারি, কারণ সাইকেলে যখন আপনি যাচ্ছেন তখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ উইন্ড, আপনি বাতাস ফেস করছেন, তো সেটা কিন্তু আপনাকে ঘামার সুযোগ দিচ্ছে না। আপনি একটু টায়ার্ড হবেন, ব্রিদিং এ প্রবলেম হবে, সেটা ইভেন্চুয়ালি প্রত্যেকেরই শেষ হয়ে যাবে। না আজকে আমরা কনভিন্স করে ছাড়বো। হ্যাঁ, আমরা মানে একটু আরেকটা বলতে জিনিস চাই। আমি জাস্ট বলি, সেটা হচ্ছে গিয়ে আমার জন্য চয়েস হচ্ছে, আমার অফিস হচ্ছে বনানীতে, আমার বাসা হচ্ছে নিকেতনে, খুবই কাছে, মাত্র 3 কিলোমিটার। সেখান থেকে আমার যদি গাড়িতে চড়ে যেতে হয়, আমার সময় লাগবে হচ্ছে গিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা, এত ভয়াবহ অবস্থা। আর আমি যদি সাইকেলে যাই, সবচেয়ে স্লো যেদিন গেছি ওদিন আমার সময় লাগছে 14 মিনিট। তো আমার চয়েস হচ্ছে সকালবেলা আমি 1 ঘন্টা বেশি ঘুমাবো নাকি আমি 1 ঘন্টা কম ঘুমাবো, তার বদলে যদি আমার একটু ঘামতে হয়, আই ক্যান লিভ উইথ দ্যাট। 25% মানুষ এতে কনভিন্স, সাইকেল চালালে বেশি ঘুমানো যায়। আর ঘামের ঘুমানো ব্যাপারটা যায়। বলতে চাচ্ছি, হ্যাঁ ঘুমানো যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার নিজের ঘাম নিজের গায়ে থাকুক, বাসে অন্যের ঘাম লাগানোর থেকে এটা ওয়ে বেটার। আরো 10% আরো কনভিন্স হলো 10%। এখানটাতে। আর সাইকেলের আরো কনভিন্স করি এবার। এটা হচ্ছে হ্যাঁ, একজন please। চিকিৎসক, উনি তার অ্যাঙ্গেল থেকে উনি আমাদেরকে বোঝাচ্ছেন যে সাইক্লিং করলে সুবিধাগুলো কি কি, একটু দেখে আসি। অবশ্যই। যে সাইক্লিংটা এমন একটা পরিবেশ আজকে হয়ে গেছে যে আপনি যদি অফিসে নিয়মিত সাইকেল করে যান আসেন, তাহলে দেখা যাবে যে আপনার কীভাবে আপনার সেই 2.5 ঘন্টা সপ্তাহে ব্যায়াম হয়ে গেছে সেটা টেরই পাবেন না।
আপনি গাড়িতে করে অফিসে যান, দেখবেন যে জ্যামে আপনি আটকে গেছেন, অফিসে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে গেছে, মেজাজটা আপনার খিটখিটে হয়ে গেছে, আপনার মন মেজাজ ভালো থাকবে না, অফিসে আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না। তারপরে সাইকেল করে গেলে দেখবেন যে ফিটনেস, আপনার খুব ভালো ফিটনেস থাকে, এতে আপনার শরীরে মেদ হয় না এবং শরীরের যে ক্যাপাবিলিটি, তা অন্য অন্য যে ব্যবস্থাগুলি, রিফ্লেক্স, ব্রেন পাওয়ার, কমিউনিটি অ্যাক্টিভিটিস, এগুলি খুব ভালো থাকে। এতে তাদের মেধাশক্তি বৃদ্ধি পায়, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। ডাক্তার সাহেবও বললেন, যদিও আমরা জানতাম, তারপরে নতুন করে আবারও বললেন, আরও কনভিন্স করেন আমাকে। সেটা হচ্ছে আমি সাইক্লিং করতে চাই, আমাকে আরও কনভিন্স করেন, আর কি কি বেনিফিট আমি পাবো। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে এত ট্রাফিক জ্যাম থেকে বেঁচে যাব, স্বাস্থ্য ভালো হবে, এত কিছু চিন্তা না করে আপনি শুধু এটা চিন্তা করেন যে শুক্রবার দিন সকালবেলা আপনি চান যে আপনি ঢাকা শহর থেকে বাইরে যাবেন, সুন্দর পরিষ্কার সবুজ গাছপালা ঘেরা একটা জায়গায় বসে 1 কাপ চা খেয়ে ফেরত আসবেন। শুধুমাত্র সাইকেলে এটা আপনি এখনই করতে পারেন, এবং এটা আমাদের গ্রুপের সাথেই করতে পারেন। বাইক ফ্রাইডে বলে একটা ইভেন্ট আছে, যেটা কিনা প্রতি শুক্রবারে 100 থেকে 150 মানুষ একসাথে গিয়ে আড্ডা দিয়ে করে আসে। মানে ঢাকার বাইরে আমি সাইকেল চালায় চলে যাব? ঢাকার বাইরে কিন্তু বেশি দূর না, ঢাকা থেকে বের হতে ম্যাক্সিমাম সময় লাগবে আপনার 15 থেকে 20 মিনিট। বসিলা ব্রিজ পার হওয়ার পরে আপনি ঢাকা শহর থেকে বের হয়ে যাবেন, আচ্ছা। এন্ড ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল। আপনি না গেলে বিশ্বাস করবেন না। বাজার পয়েন্ট। আচ্ছা, আমার একদম একটা অন্য রকমের প্রশ্ন, Please. সেটা হচ্ছে নিজের অবস্থাটা বোঝার জন্য। আসলে দ্রাবিড় ম্যাক্সিমাম কত ডিস্টেন্স ট্রাভেল করেছেন একটানা? একটানা 24 ঘন্টার ভিতরে আমরা একবার সিলেট গিয়ে ফেরত এসেছিলাম, হুইচ ওয়াজ অ্যারাউন্ড 400 কিলোমিটার। ফাহমিদা? আমি 200 করেছি ঢাকা থেকে একদিনে 24 ঘন্টার মধ্যে 200 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া যে হ্যাঁ, আশুগঞ্জ পর্যন্ত, ঢাকা টু আশুগঞ্জ, মানে গ্রুপের সাথে? গ্রুপের সাথে ডেফিনেটলি। ফুয়াদ? আমিও সেরকমই, কুমিল্লা, পাবনা বা ব্রাহ্মণবাড়ি ওরকম জায়গায় আমার 250-300 কিলোর মতন যাওয়া একদিনে, এবং সেটা কয়েকবার। আমাদের গ্রুপে এরকম অসংখ্য আছে যারা একবারে সাইকেল চালিয়ে কুমিল্লা যাচ্ছে, কক্সবাজার, চিটাগং যাচ্ছে। এটা এখন এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, এটা অনেক আছে, অনেক। তবে হ্যাঁ, বলুন। ওটা আসলে প্র্যাকটিক্যাল ফিগারটা না। আপনি প্র্যাকটিক্যালি যেটা জানতে চাচ্ছেন যে এই শহরের মধ্যে কতটুকু কমিউট করা লাগে, 30 থেকে 35 কিলোমিটার এই শহরের মধ্যে কমিউট করতেই চলে যায়, এবং এটা খুব ইজিলি করা যায়। আপনি রিল্যাক্সড ওয়েতে এটা করতে পারবেন। মানে আমার মতো যারা হ্যাংলা পাতলা আর কি। আপনার মতন, আপনার চাইতে বয়স্ক, আমি উদাহরণ দিতে পারবো যারা কিনা 50 ঊর্ধ্ব ইউনিভার্সিটি টিচার, যিনি কিনা কমিউট করেন এবং আমাদের সাথে সকালবেলা রেস ট্রেনিং করেন। আচ্ছা, না আমি যেটা বলছিলাম, যেটা বলছেন যে নর্মাল যে ডিস্টেন্সটা 15-20 কিলোমিটার হোক ঢাকার ভিতরে, যেটা হ্যাঁ, সেটা কি মানে আমার মতো যাদের শরীর স্বাস্থ্য, আমাদের এই লেভেলটায় যেতে আসলে কতদিন লাগবে? 1 মাস ম্যাক্সিমাম, খুব বেশি হলে খুব বেশি খুব হলে বেশি 1 মাস। হলে। আপনি যদি আচ্ছা। রেগুলার আসেন, প্রথমে আপনার কষ্ট হবে, প্রথম দিন আপনার ভয়াবহ কষ্ট হবে, আচ্ছা, কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন, এবং সবচেয়ে বেশি যেটা হবে আপনি দেখবেন র্যাপিডলি আপনার ওজন কমে আসছে। আমি ভালো রকমেরই কনভিন্সড। আমরা আরও বেশি কনভিন্সড হবো, কারণ আমাদের সবার প্রিয় জাফর ইকবাল স্যার একটা লেখা লিখেছেন সাইক্লিংকে নিয়ে, এবং উনি আমাদেরকে কিছু বলেছেনও সাইক্লিং সম্পর্কে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না। আমরাই বাংলাদেশ। আমন্ত্রণ জানাচ্ছি আবার আপনাদের সবাইকে রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। কথা বলছিলাম যারা সাইকেলকেই জীবন হিসেবে মেনে নিয়েছেন তাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে জাফর ইকবাল স্যারও সাইকেলকে নিয়ে কথা বলছেন, আমাদের পরম শ্রদ্ধেয় এবং প্রচণ্ড পছন্দের একজন মানুষ তিনি। দেখি উনি কি বলছেন। আমি যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন কিন্তু আমি সেই কলেজ গেট থেকে কার্জন পর্যন্ত আমি সাইকেল চালিয়ে আসতাম। আমরা সবাই দেখেছি যে চায়না যখন নাকি ডেভেলপ করছিল, তখন চায়নার মানুষজন লক্ষ লক্ষ মানুষ সাইকেলে যাতায়াত করতো। পৃথিবীর অনেক দেশে সাইকেলে যাতায়াত করে। আমি ডেনমার্কে গিয়েছি, সেখানে সবাই সাইকেল দিয়ে যাতায়াত করে। সেখানে পৃথিবীর উন্নত দেশ, যে দেশ উন্নতশীল দেশ, সব দেশেই কিন্তু মানুষ সাইকেলে যাতায়াত করে। নানা কারণ আছে, কারণ সাইকেলে কোনো ফুয়েল খরচ হয় না, যে সাইকেল চালায় তার একটা শারীরিক ব্যায়াম হয়, তার শরীরের জন্য ভালো, দ্রুত যেতে পারে, কোনো পলিউশন নেই। কাজে সাইকেল সম্পর্কে যদি বলি তাহলে শুধু ভালো জিনিসই বলতে হয়। সাইকেলটা লো কস্ট, যেমন কোনো এক্সপেন্সিভও না, যে কোনো দেশ সাইকেল তৈরি করতে পারে, প্রচুর সাইকেল আছে। কাজে আমাদের দেশে এখন যে ট্রাফিক জ্যামের যে অবস্থা, আমার মনে হয় যে সাইকেল একটা খুব ভালো সলিউশন। কাজেই আমার মনে হয় যে আমাদের দেশে এখন রাস্তাঘাটের পাশে যে ছোট্ট একটা সাইকেলের লেন যদি করে দেওয়া হতো, সো দ্যাট যারা সাইকেল চালাচ্ছে তারা সেখানে নিরাপদে আসতে পারছে, এটা একটা খুব বড় একটা কাজ হতো। ফুয়াদ,
লেন, সাইকেলের জন্য আলাদা লেন, এটা প্রয়োজনীয় তো অবশ্যই। আপনারা কিভাবে দেখছেন? আমরা অবশ্যই তো চাচ্ছি বা চাবো যে অবশ্যই বাইসাইকেলের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার বা এই বেনিফিটসগুলো থাকুক। তার ভিতর ওই লেনটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা সংগঠন বা মুভমেন্ট হিসেবে যখন আমরা শুরু করি, আমরা চাচ্ছি না কখনোই যে যেহেতু আমরাই বাংলাদেশ টাইপের, আমরাই সমস্যা, আমরাই সমাধান। আমরা সরকারের কাছ থেকে খুব বেশি কিছু চাচ্ছিও না বা ইমপ্র্যাকটিক্যাল কিছু এখনও চাচ্ছি না। তো আমাদের যে নাম্বারস অফ বাইসাইক্লিস্ট এখন ঢাকায় আছে বা যেভাবে গ্রোথটা হচ্ছে, এটা কিন্তু আসলে এখন খুব সময়ের দাবি। জাফর স্যারও বলেছেন আগে তার একটা লেখায়, বা আমরা সবাই বলছি। তো ইমপ্র্যাকটিক্যাল হিসেবে আমরা পুরো ঢাকা শহর চাচ্ছি না যে ঢাকা শহরের সব জায়গায় আমাদের বাইসাইক্লিং লেন দেখ। সেটা হয়তো লেনটা ম্যানেজ করাও সম্ভব হবে না আমাদের আইনশৃঙ্খলা বা সব বাহিনীর জন্য। আমরা কিছু জায়গায় বিভিন্ন সময় অলরেডি বলেছি বা এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাচ্ছি। আমরা ঢাকায় দেখি যে মহাখালী বনানীর থেকে যে একটা অংশ উত্তরায় অনেক মানুষ থাকে, উত্তরা থেকে আসছে, বা আমাদের যারা সাইক্লিস্ট আছে তারা খুব রিস্ক ফ্যাক্টরস ফেস করছে উত্তরের ওই রাস্তাটা থেকে আসছে, যেটা এয়ারপোর্ট পুরো উত্তরা হয়ে। তো এই রাস্তাটা অনেক ওয়াইড, এই রাস্তায় 6, 7, 8 লেন পর্যন্ত গাড়ি থাকতে পারে। সেখানে 4 ফিট রাস্তা আমাদেরকে যেন দেওয়া হোক, যেখানে কোনো ফুটপাত বা হকারও দখল করবে না, বাইসাইক্লিস্টরা এখানে খুব আরামে যেতে পারবে, যেটা বনানী থেকে উত্তরা পর্যন্ত। আমরা এই দাবিটাই প্রথমে দিতে যাচ্ছি, খুব ছোট একটা দাবি, যেটা লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল এবং সরকারের পক্ষেও সম্ভব, যে কোনো সরকারের পক্ষে সম্ভব। তো আমরা সাইক্লিং লেনের শুরুটা করতে যাচ্ছি এইভাবে। আরেকটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে সাইকেলের দাম নিয়ে। অনেকে বলেন যে অনেক এক্সপেন্সিভ সাইকেল, এই ব্যাপারে আপনারা কি বলেন? সাইকেলের আপনি এখন যদি একটা ডিসেন্ট সাইকেল চান, আপনি আসলে 6,000 টাকা থেকেই আপনি উপরে যেতে পারবেন, উপরে আরো অনেক দূর তাহলে পর্যন্ত তো যাওয়া খুব যাবে। বেশি আসলে দামি না এটা। তবে হ্যাঁ, যদি একদম একটু যেটা নিয়ে কিনা আপনি রেগুলার চালাতে পারবেন এবং বেশি ঝামেলা করবে না, পার্টস খসে পড়ে যাবে না, আচ্ছা, আর একটু হয়তো আপনাকে একটু বেশি খরচ করতে হবে, সেটাও 12, 14, 15,000 টাকা পর্যন্ত হয়তো যেতে হবে। আর তারপরের বাকিটা হচ্ছে কি আপনি সেই সাইকেলটা নিয়ে কি করতে চান তার উপরে ডিপেন্ড করে। এইটাও কিন্তু আসলে খুব বেশি টাকা না। তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন, আমি নিজের কথাই বলি, প্রতিদিন আমার রিক্সা ভাড়ায় বাঁচে মিনিমাম 100 টাকা। আচ্ছা, আমি যদি সারা শুধু অফিস যাওয়া আসা, আমি অন্য দিকগুলো বাদই দিলাম, যেটা কিনা আমি এখন উত্তরা যাই, ধানমন্ডি যাই, এগুলো সব বাদ দিলাম। সো এই 100 টাকা যে আমি রিক্সা ভাড়া বাঁচাই, এটা দিয়ে কিন্তু 18 দিনের মধ্যে হয়ে যাচ্ছে 1800 টাকা। এবং সব মিলে যদি আমি হিসাব করি, উইদিন অ্যারাউন্ড 4 to 5 months I can get back the entire amount of money that I spent on my bike. সো তারপরে যে আরো 3 বছর যে সাইকেলটা চলবে, দ্যাটস অ্যাবসলিউটলি ক্যাশ ইন মাই পকেট। এটা তো আপনি শুধুমাত্র রিক্সার কথা বললেন। হ্যাঁ। যারা ধরেন গাড়িতে যাদের ফুয়েল লাগছে, হ্যাঁ, এটা তো এক হচ্ছে যে নিজের পকেটের পয়সাও তো সেভ হচ্ছে, আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা একটা গরিব দেশ। হ্যাঁ। এইখানকার তো রিসোর্সগুলো তো লিমিটেড। তো এইখানে যদি আমার তেল আমি যদি বাঁচিয়ে দিতে পারি অনেকখানি, তাহলে তো এটা একটা বিশাল বড় একটা এসে। বারবার খুব কনভিন্সড হয়ে যাচ্ছি, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এভাবে করে যদি বোঝানো হয়, তারপরেও যখন আমরা কেউ যারা সাইক্লিং করতে পারি শারীরিকভাবে, অথবা আমাদের ডিস্টেন্সটা সহনীয় ডিস্টেন্স, তো তারপরে যদি সাইক্লিং না করি, আমার না কেমন যেন অপরাধ বোধ লাগবে। আমার মনে হবে যে এটা আসলে কেমন যেন, মানে গাড়ির ভিতর থেকে যদি পাশে একজনকে দেখে সাইকেল চালাচ্ছে, আমার মনে হবে যে দেশের জন্য কিছু করছে, আমি কিছু করছি না। আমরা যে Thank you. ছোট্ট আরেকটা জিনিস, আমি ফুয়াদ ভাইয়ের সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট অ্যাড করব, এটা আমাদের প্রাইভেট কোম্পানি এবং সব অর্গানাইজেশনের প্রতি। সেটা হচ্ছে গিয়ে আপনার অর্গানাইজেশনে ছোট্ট একটা সাইকেল পার্কিং এর জায়গা করে এটা দিন। খুব দরকার আসলে। দ্যাটস ইট। কিচ্ছু না, ওখানে কিছুই লাগে না, আপনারা জাস্ট ছোট্ট একটা সাইকেল পার্কিং এর জায়গা করে দেবেন, যেখানে আমরা সাইকেলটা তালা মেরে দিতে পারবো এবং একজন সিকিউরিটি গার্ড দেবেন। তাহলেই আপনার অফিসের সবাই আরো উৎসাহিত হবে সাইকেল নিয়ে আসার জন্য। আরেকটা জিনিস যেটা আমি আনতে চাই, সেটা হচ্ছে যে সাইক্লিং এর একটা বিরাট পার্ট আছে, সেটা হচ্ছে ইউথকে এনগেজ করা। ওরা হয়তো বা এই সময়টা অন্য কাজে ব্যয় করতো, যেটা হয়তো বা এতটা ভালো কাজ হতো না। আপনাদের কাছে এরকম নিশ্চয়ই কিছু গল্প আছে, উদাহরণ আছে, আমাদেরকে যদি একটু বলতেন। প্রায় 20-এর অধিক ক্লাব হয়েছে ঢাকায়, এবং এটা সাইক্লিং রিলেটেড। এই যে ক্লাবগুলো হয়েছে, এদের প্রতিদিন হয়তো কেউ মিট করছে, সপ্তাহে একদিন সবাই বের হচ্ছে, এই যে একসাথে এঙ্গেজমেন্টে ইউথদের এঙ্গেজ রাখছে। তারা হয়তো রাতে ফেসবুকে বসছে, কিন্তু ক্লাবটা একটা ঢু মেরে দিলাম, ফেসবুকের গ্রুপটায় ঢুকলাম, ওখানে কি হচ্ছে। তো ওই সকালবেলা সে বের হয়ে যাচ্ছে, তার রাতে একটা বেটার ঘুমের প্র্যাকটিস আছে, শারীরিক যেই জিনিসটা হচ্ছে এটার জন্য খাওয়ার ভালো প্র্যাকটিস হচ্ছে, এবং সবার যে কানেকশন, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। এটা সোশ্যাল লাইফ, প্যারেন্টসদের ক্ষেত্রে বলেন, টাকার ক্ষেত্রে বলেন, এবং তাদের এঙ্গেজমেন্ট। একটা ছেলে আমাদের সাথে যে 6 মাস সাইক্লিংয়ে আছে, তার আসলে আর কোনো বাজে দিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই।
এটা এবং বড়, এটা আমাদের একটা আমাদের achievement পাবলিক বলা যায়। অবশ্যই, এবং পাবলিক মিডিয়ায় কিছু ঘটনা আমি বলতে চাচ্ছি না, বাট এরকম রিকভারির প্রচুর ঘটনা আছে আমাদের। আচ্ছা আচ্ছা সেটা স্মোকিং থেকে শুরু করে অনেক হ্যাজার্ডাস ড্রাগস পর্যন্ত সেই ছেলেটা হয়তো নিত, বাট সে বিডি সাইক্লিস্ট বা অন্য কোনো কমিউনিটি এঙ্গেজ হওয়ার পর সে হয়তো এই জিনিসটা তার ইজি হয়েছে রিকভারিটা। আচ্ছা সো এই ক্লাবগুলো অবশ্যই অবশ্যই ওই প্র্যাকটিসটা ব্যাক করেছে, যেটা আমরা 90-এর দশকে এলাকা ভিত্তিক ক্লাব পেতাম। সেটা হচ্ছে আবাহনী সাপোর্টারের ক্লাব হোক অথবা 16 ডিসেম্বর একটা কনসার্ট কর, এই প্র্যাকটিসগুলো আমাদের কিন্তু ঢাকায় নেই। আমাদের এটা আবার রিগেইন হচ্ছে কেমন জিনিসটা। করে যেন মানে খুব অনলাইন বেসড একটা জীবন হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এটা আপনারা থেকে একটা বের অদ্ভুত হওয়া সুন্দর একটা মানে ওয়ে দেখিয়ে দিলেন আমাদেরকে, সেটা হচ্ছে এর বাইরেও একটা খুব সুন্দর ফ্রেন্ড সার্কেল সম্ভব। আরো যারা যারা আছে সাইক্লিং নিয়ে কাজ করছেন এবং এই কজটাকে প্রমোট করছেন, তাদের পরিচয়টা আমরা একটু দেখে আসি। ঢাকার বিভিন্ন এলাকায় সক্রিয় আছে বিভিন্ন সাইক্লিস্ট গ্রুপ। এদের মধ্যে অন্যতম সায়দাবাদ ও পার্শ্ববর্তী অঞ্চল এবং নারায়ণগঞ্জের ইস্ট ঢাকা সাইক্লিস্ট, ধানমন্ডি ও কলাবাগান অঞ্চলের তুফান রাইডার্স, মোহাম্মদপুর ও লালমাটি অঞ্চলের মোহাম্মদপুর সাইক্লিস্ট, মিরপুর কাজীপাড়া আগারগাঁওয়ের মিরপুর রাইডার্স, বনানী গুলশান বাড়িধারা নিকেতন এলাকার নিক স্কোয়াড, উত্তরা ও পার্শ্ববর্তী এলাকার ঢাকা নর্দার্ন সাইক্লিস্ট, রামপুরা বনশ্রী এবং মগবাজার স্কাটন এলাকার দ্য বি রাইডার্স, পল্লবী মিরপুর ডিওএইচএস মাটিকাটা এলাকার জম্বি রাইডার্স। আপনাদের সাথে না সময়টা খুব বেশি দ্রুত কেটে যাচ্ছে, আমাদের অনেক কিছু বলার আছে এবং আমি যতটুকু বুঝি কনভিন্স হয়ে যাবে মানুষজন। যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে সাইক্লিংটা আসলে শুধুমাত্র এখন একটা ট্রান্সপোর্ট না, আপনাদের কাছে আসলে একটা লাইফস্টাইল হয়ে গেছে। অবশ্যই। এই ব্যাপারে না আরো গল্প শুনবো। আমি একটা গল্পের একটা লিংক দিব, তারপরে আমি ব্রেকে যাব। সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে বোধহয় এরকম ঘটনা আছে যে সাইকেল চালাতে চালাতে পরিচয়, প্রেম, বিয়ে এবং সাইকেলে করে বরযাত্রী যাওয়া। খুব সিনেমেটিক কিন্তু আচ্ছা, সত্য। খুব সিনেমেটিক বাট খুব সুইট। খুব সুইট। তো এই ব্যাপারটা তো আমরা আসলে বিরতির পরে দেখব। আমি একটু বিরতিতে যাওয়ার একটা অন্য প্রসঙ্গে আসি। আমরা সবসময় বলি যে আমরা এই বাংলাদেশ শুধুমাত্র আমরা কথাবার্তা বলি না, আমরা একটু রক্ত নিয়ে কাজ করছিলাম যেন জরুরি প্রয়োজনে রক্তের অভাবটা যেন মিট করতে পারি আমরা। আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা গত 6 সপ্তাহের আমাদের এই যাত্রায় একটা জিনিস আমরা ফিল করছিলাম, সেটা হচ্ছে যে পরিমাণ ডোনার আসলে আমাদের পাওয়া প্রয়োজন সে পরিমাণ আমাদের কাছে আসছে না। যারা রক্ত নিয়ে কাজ করছেন বিভিন্ন গ্রুপ, তারা আমাদেরকে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যাদের রক্তের গ্রুপ পজিটিভ, তারা ভাবছেন যে এটা তো খুব কমন গ্রুপ, সবখানেই পাওয়া যায়। তাই একটা বি পজিটিভের রোগীর জন্য আমরা কখনো কখনো দেখছি যে আমাদের রক্ত জোগাড় করতে সমস্যা হচ্ছে। যাদের নেগেটিভ গ্রুপ তারা হয়তো ভাবছেন আমার রক্তটা অনেক দুর্লভ, তাই হয়তো আমি দিতে চাচ্ছি না, যেটি খুবই হাস্যকর একটি কারণ। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও সবাইকে একটু অনুরোধ করতে চাই যে আপনারা রক্তদাতা হিসেবে আমাদের পেজে এসে অথবা যে কোনো রক্ত কালেকশন গ্রুপের সাথে যে একটু নিবন্ধন করুন, যেন মানুষ তাদের প্রয়োজনের সময় আপনাদের রক্তটা পেয়ে বিপদ থেকে উদ্ধার পেতে পারে। আমাদের অনেক গল্প আছে, আমরা আবার একটু ফিরে আসি একটা বিরতির পর। দর্শক মণ্ডলী কোথাও যাবেন না, আমরা সাইকেলের বিয়ের গল্প দেখব ফিরে এসে, সাথে আরও অনেক গল্প নিয়ে। আমরাই বাংলাদেশ। আবার আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম হচ্ছে কি একটা সাইকেলের পরিচয়, বিবাহ, সেটা নিয়ে। আমরা আপনাদের মুখ থেকে না শুনে তাদের মুখ থেকে শুনে আসি এবং গল্পটা দেখে আসি। দেখা গেছে সাইক্লিংটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো যখন আমরা একসাথে জীবন চলার সিদ্ধান্ত নিলাম, তো তখন আমাদের মাথায় এই ভাবনাটা আসলো যে কেননা আমরা সাইকেলের ডানায় চেপে দুজনে হাত ধরে কেন না জীবনটা আমরা শুরু করি। রাস্তার মানুষ সবাই খুবই এনজয় করেছে, খুবই অবাক হয়েছে প্রথমে দেখে যে ট্যান্ডেমে করে, যেটা দুইজন মিলে চালাতে হয়, ওই সাইকেলে করে আমি গেছিলাম। তো শেরওয়ানি, পাগড়ি, নাগরা পরে একটা সাইকেল চালিয়ে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। সাইকেলে ফুল দিয়ে সাজানো হয়েছিল, লাইট লাগানো হয়েছিল এমনি বিয়ের গাড়ির মতোই। তো এবং সাথে 50-60 জন সাইক্লিস্ট ছিল যারা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উপযোগী কাপড় পরেই যাচ্ছিলেন। তো সবাই রাস্তায় খুবই অবাক হয়ে দেখছিলেন এবং বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর পরও যারা ওখানে উপস্থিত ছিলেন অনেকেই ভাবতে পারেন নাই যে সাইকেল নিয়ে বরযাত্রা আসবে। তো তারাও খুবই এনজয় করেছেন। আপনারা সাইকেলে করে অফিস যান, ঢাকার বাইরে চলে যান চা খেতে, নদীর বাতাস খেতে, আপনারা সাইকেলে করে বিয়ে করেন, আপনারা আর কি কি করেন? মানে আসলে সাইক্লিংটা আমরা যখন শুরু করি, সাইক্লিং ইজ ফান, দ্যাটস ইট।
তারপরে কমিউট করবেন না কি করবেন সেটা আসলে আপনার নিজস্ব চয়েস। আমরা জাস্ট চাচ্ছিলাম যে সাইক্লিং যেন মজা পায় লোকজন। সেই কারণে যেটা হয়, প্রতি শুক্রবারে বাইক ফ্রাইডে বলে একটা ইভেন্ট হয়, যেখানে খুব রিল্যাক্সড ওয়েতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সাইক্লিং করা হয়। শনিবারে হয় জোশিলা স্যাটারডে, যেটা আরেকটু স্পেশাল রাইডারদের জন্য, যাদের কিনা স্কিল একটু ভালো, তাহলে তাদেরকে নিয়ে একটু অ্যাডভেঞ্চারাস কিছু রাইড দেওয়া যায়, অফ রোড, ট্রেইল। এটা কি ঢাকার বাইরে চলে যান? এটাও ঢাকার বাইরে। এমনও রেকর্ড আছে যে আমরা 3টা জেলা ঘুরে তারপরে ঢাকায় ফেরত আসছি। আর হয়ে থাকে নাইট রাইড হয় মাসে একটা, এবং অবশ্যই একটা জিনিস হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল মাস, যেটা সারা দুনিয়াতেই প্রত্যেক মাসের শেষ শুক্রবারে হয়, এবং আমরাও সেটা একই সাথে পালন করি। সেটা হচ্ছে সব সাইক্লিস্ট জড়ো হয়ে রাস্তায় নেমে একসাথে সাইকেল চালাইয়ে গাড়ি যাদের আছে তাদেরকে দেখানো যে সাইকেল চালিয়েও যে এই শহরে চলাফেরা করা সম্ভব। শেয়ার দ্য রোড এইটা, এবং এটা বিশ্বে প্রায় 300-র উপর শহরে হচ্ছে। আচ্ছা। আমরা শুরু করেছি প্রায় 2 বছরের উপর অধিক সময় হয়ে গেছে। আরো কিছু জিনিস যেটা ফুয়াদ ভাই বলতে পারবে, যেখানে আছে 64 গুড অ্যাক্টস এবং আরো কিছু এরকম চ্যারিটেবল ইন্টেনশন, যেটা বছরে হয়তো 4টা 5টা হয়, কিন্তু সেটাও আমাদের লাইফের একটা স্পেশাল পোর্শন। সেটা হচ্ছে ও ইভেন্টগুলো যেটা বললো, তার পাশাপাশি আরো কিছু ইভেন্টও হয় আমাদের, যার ভিতর হচ্ছে আমরা ডিক্লেয়ার আমাদের নিজেদের ভিতরে যেটা করা, আমরা একটা উইক প্রতি বৃহস্পতিবার আমরা বলেছি যে এটা হচ্ছে বাইক টু ওয়ার্ক ডে। অনেকেই হচ্ছে যে রিক্রিয়েশনাল রাইডের জন্য আসছে, বাট ওই যেতে চাচ্ছে না যে আমি অফিস যাব, তো তাদেরকে আমরা এনকারেজ করছি স্টার্ট উইথ ওয়ান ডে, সপ্তাহে একদিন করো, সেটা বাইক টু ওয়ার্ক ডে। প্রতি মাসের প্রথম শুক্রবার আমরা কিছুদিন আগে শুরু করেছি, এটা হচ্ছে বাইসাইকেল হাট, অনেকে কার হাট, মোটর বাইক হাট এগুলোর মতন, যেটা কমপ্লিটলি ফ্রি। আপনি আসবেন, আপনার সাইকেল নিয়ে, কোনো রেজিস্ট্রেশন লাগবে না, আপনার সাইকেল অ্যাক্সেসরি শোকেস থাকবে, বিক্রেতা থাকবে এখানে, ক্রেতারা আসবে সাইকেল দেখবে, এরকম করে। এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ব্যাপার। তার পাশাপাশি আমাদের কিছু স্টাবলিশড জায়গা আছে সাইকেল নিয়ে, যে কোনো প্রশ্ন আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, অনেক অংশ আছে, অনেক জায়গা। সাইকেল বিক্রি করতে চাইলে ওখানে একটা অপশন আছে, কিছু প্রশ্ন থাকলে ওখানে করতে পারেন। আর সোশ্যাল যে মুভমেন্ট, আমরা যখন শুরু করি ফান থিং, তো আমরা প্রথম দেখা গেল যে আমরা এখান থেকে নবাবগঞ্জ গেলাম, তো ওখানে কিছু ভালো সময় কাটলো। আমাদের মনে আসলো না, আমরা যেহেতু একটা ভালো কাজ করছি, লেটস ডু সামথিং গুড ফর দেম টু, যে জায়গা থেকে আমরা যাচ্ছি। তো তখন আমরা ঠিক করলাম যে আমরা প্রতিটা জেলায় যখন যাব, 64টা জেলা তখন ছিল, তো এই জেলা ভিত্তিক আমরা গুড অ্যাক্ট করব। যেখানেই যাব কিছু গুড মোমেন্টস, গুড টাইমস রেখে আসবো, যেটা আমরাই বাংলাদেশে বলছি যে কিছু একটা ভালো পরে করব। সেখানে আমরা কিছু পরিবারকে হেল্প করি, কিছু স্কুলকে হেল্প করি, সেভাবে আমরা করে থাকি। ফুয়াদ, আমি একটু ওই গল্পটা শুনতে চাই। সেটা হচ্ছে যে সাভারে যখন রানা প্লাজা ধসে পড়লো, তখন আপনারা ওখানে গিয়েছিলেন, যেখানে গাড়ির যেতে হয়তো অনেক সময় লাগতো। জি, এটা একটু বলেন আমাদেরকে। ওই যে ওই কমিটমেন্টের ওই জায়গা থেকে আমরা আরেকটা গ্রুপ করি, সেটা আসলে রানা প্লাজার ওই অ্যাক্সিডেন্টের পরেই আমরা ওপেন করি, যেটা হচ্ছে বিডি সাইক্লিস্ট ইমার্জেন্সি রেসপন্স টিম। আচ্ছা। ওই টিমটায় সবাই সাইক্লিস্ট, এবং তার পাশাপাশি কিছু গুণ ওই মানুষগুলোর ভিতর আছে যারা ভলেন্টিয়ারি অথবা ওই ফায়ার, আগুন লাগলে কাজ করতে পারে, অথবা কোনো জায়গায় ধ্বংসবিশেষ থাকলে ওই সেফটির জন্য বা রেসপন্সের জন্য। তাদেরকে নিয়ে করার পর এরকম হলো, চিটাং থেকে আমরা ওখানে ডোনেট করেছিলাম, এবং প্রথম 1-2টা গ্রুপের ভিতর বিডি সাইক্লিস্ট ছিল যারা প্রথম রাতেই চলে গিয়েছিল। তার 2-3 দিন পরে যখন অপারেশন যেমন আরও কিছু শুরু হয় এনাম হাসপাতালে, এনাম মেডিকেলে, তখন ওখানে আমরা চিটাং থেকে কিছু সার্জিক্যাল ইকুইপমেন্টস পাই, একজন ডোনেট করে অ্যানোনিমাসলি, একজন নাম না জানিয়ে, সেটা পৌঁছে দিতে হবে ওইখানে। তো সাভারে যে রাস্তাটা ছিল সেটা আসলে অকল্পনীয়। আমরা এটা রিসিভ করি ঢাকার পান্থপথে, তখন আমরা কল করি, তখন এটা অন দ্য ওয়ে ছিল, আমরা তখন কল করি যে আমাদের 10-12 জন সাইক্লিস্ট লাগবে, আমাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের ভিতর আমরা চলে আসি 10-12 জন, সবার কাঁধে বড় বড় ব্যাকপ্যাক নিয়ে আমরা সব ফিল আপ করে চলে যাই এনাম মেডিকেলের উদ্দেশ্যে, এবং আমাদের সময় খুব তাড়াতাড়ি, আমরা মাত্র 40 মিনিটে ঢাকার পান্থপথ থেকে এনাম মেডিকেলে পৌঁছেছিলাম, যেটা ওদের এক্সপেকটেশন এবং সবার এক্সপেকটেশনের বাইরে ছিল। অ্যাম্বুলেন্স বা গাড়িতে যেটা হয়তো 2 থেকে 3 গুণ সময় লাগতো, সেটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, যে একটা সাইকেল একটা এক্সাম্পল সেট করতে পেরেছে, এবং টাইম সেভিং এই ইস্যুটার জন্য অসাধারণ। আমরা যেটা আমি বুঝলাম এই এপিসোডটা করতে যায়, সেটা হচ্ছে আমরা আসলে এক্সকিউজ দেওয়ার পিছনে না অনেক সময় নষ্ট করি। এক্সকিউজগুলো যদি আমরা না দিই, তাহলে যতটুকু কথা এই গত 1 ঘন্টায় হয়েছে, সেটা দিয়ে আসলে আমাদের চোখ খুলে যাওয়া আসলে উচিত। আপনি বলছিলেন একটা জিনিস, সেটা হচ্ছে যে বিভিন্ন কোথায় কোথায় সাইকেল পাওয়া যায় সেটার ব্যাপারে। এ ব্যাপারে আমরা যেন দর্শকদের যেন সুবিধা হয়, তাই কোথায় কোথায় সাইকেল পাওয়া যায়, সাইকেলের গিয়ার পাওয়া যায়, সে ব্যাপারে আমরা ছোট্ট প্রতিবেদন দেখে আসি। যানজটের শহর ঢাকায় এই সাইকেল বিরল কোনো দৃশ্য নয় এখন আর। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার চেয়ে দ্রুত গন্তব্যে যাওয়ার সহজ উপায় হিসেবে সাইকেলের দিকে ঝুঁকছে অনেক মানুষ। সাইকেলের চাহিদার পরিমাণ কত দ্রুত বাড়ছে তার সবচেয়ে বড় প্রমাণ সাইকেলের ক্রমবর্ধমান বাজার।
এবং এই চাহিদাটা বর্তমানে এই 20,000 থেকে শুরু করে নিয়ে 40,000 টাকা সাইকেলগুলোর মধ্যে এদের খুবই ডিমান্ড পাওয়া যাচ্ছে। 2013 থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা ক্রমাগতই বাড়ছে। যারা সাইকেল চালায় 3টা স্টোরের নাম জানি, ভালো সাইকেল প্রোভাইড করে। আগে তো বংশাল ছিল, এখন এরা তো ধানমন্ডি। হ্যাঁ, ইন দ্যাট কেস আমাদের প্রবলেম হয় না, কারণ তারা ফ্রি সার্ভিস অফার করে, হ্যাঁ, একটা সেলস সার্ভিস অফার করে, সেক্ষেত্রে খুব র্যাপিডলি তারা সার্ভিস দেয়। আমাদের কাস্টমারের দিক ফলো করেই আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট টেস্টের বাইসাইকেল এখানে আনছি। আমাদের বাংলাদেশে বাইসাইকেলের পরিচিতি আগে যেরকম ছিল তার থেকে এখন বর্তমানে অনেক বেশি, কারণ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে যে ধরনের আপনার বাইসাইকেলগুলো চলতেছে সে তার সমপরিমাণ মান নিয়ে আমরা এখানে বেশ কিছু বাইসাইকেলই করছি। রেগুলার ইউজের জন্য বাইক সাধারণত দেখা যায় যারা কলেজ গোয়িং স্টুডেন্ট তারা হয়তো 20 বা 25,000-এর ভিতরে একটা বাইক তারা চুজ করে। যারা কর্পোরেটে কাজ করে তারা হয়তো বা দেখা যাচ্ছে 40,000, 50,000, কেউ 1 লাখ টাকা দিয়েও সাইকেল কিনছে। আজকাল মেয়েরাও সাইকেল চালাচ্ছে এবং অনেক মেয়েরাই সাইকেল চালাচ্ছে এবং মেয়েরা এই ব্যাপারে সামনের দিকে এগিয়ে আসছে, উইচ ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েবল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরাই বাংলাদেশ অনুষ্ঠানের একটা নর্ম, সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাকশন দিতে চাই। দ্রাবিড়, আপনি বলুন যে কি হলে আমরা বুঝবো যে মানুষের আসলে বোধোদয় হচ্ছে অথবা মানুষ এটাতে আসছে। আমরা গ্রুপ রাইড কিংবা এগুলো থেকে একটু আলাদাভাবে বলতে চাই। 1 নাম্বার হচ্ছে, নিজে যদি সাইকেল চালাতে চান, নিজে সাইকেল চালাতে হলে বিডি সাইক্লিস্টেই জয়েন করতে হবে এমন কোনো কথা নেই। আপনার নিজস্ব এলাকা ভিত্তিক অনেক সাইক্লিং ক্লাব গড়ে উঠেছে, যে কারোর সাথে সাইক্লিং করতে পারেন অথবা নিজে একাও সাইক্লিং করতে পারেন। আপনি সাইক্লিং করলেই আমরা খুশি। দ্বিতীয় হচ্ছে, যদি একটা অ্যাকশন আমরা চাই, আগামী বৃহস্পতিবার আমাদের বাইক টু ওয়ার্ক ডে। আমরা রেগুলার অনেকেই আছি যারা কিনা বাইসাইকেল নিয়ে অফিসে যাই, কিন্তু তার বাইরেও এখন অনেকে আছেন যাদের সাইকেল আছে হয়তো শুধু শুক্র শনিবারে চালান। এই বৃহস্পতিবারে আমি আপনাদের সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, আপনারা আপনার বাইসাইকেলটি নিয়ে অফিসে যান। ওই দিন আপনি অবশ্যই আপনার ফুল গিয়ার পরে অফিসে যান এবং আপনার কলিগদের দেখতে দিন যে কত ইজিলি আপনি সাইকেল নিয়ে আপনার অফিসে কমিউট করতে পারছেন এবং কত সহজে এই শহরে আপনি বেঁচে থাকতে পারছেন। লেটস মেক দ্য নেক্সট বাইক টু ওয়ার্ক ডে দ্য বিগেস্ট বাইক টু ওয়ার্ক ডে। খুব সুন্দর, খুবই সুন্দর। দ্রাবিড়, ফুয়াদ, ফাহমিদা, আমি আসলে ডিলাইটেড, আমি একদমই খুবই খুশি আসলে এটার জন্য। আমিও চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করবো, অন্তর থেকেই চেষ্টা করব যে আগামী বৃহস্পতিবারে না, হয়তো বা তারপর থেকে আমিও মাঝে মাঝে সাইকেলটা চালানো শুরু করতে চাই। কারণ আসলে অনেক এক্সকিউজ দেওয়া হয়ে গেছে। আমরা ওই ট্রাফিক জ্যামে বসে বসে যতবারই আসলে গালি দিচ্ছি ট্রাফিক জ্যামকে, গালিটা আসলে নিজেদের গায়ে লাগে। আমি শুরু করেছিলাম ফুয়াদ আপনার কথাটাতে, আমি শেষ করব ওটা দিয়েই যে ইফ ইউ আর স্টাক ইন এ ট্রাফিক দেন ইউ আর দ্য ট্রাফিক। ধন্যবাদ ফুয়াদ, ফাহমিদা, দ্রাবিড় সময় করে আসার জন্য আর এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। ইনশাআল্লাহ আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে হয়তো বা কোথাও না কোথাও আমাদের দেখা হবে। অবশ্যই। আমি শেষ করব একটা গল্প দিয়ে, 2 বন্ধুর গল্প, মুশফিক আর রাজু। মুশফিক আর রাজুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা আসলে একরকমের না। মুশফিকদের একটু টানাপোড়েনের সংসার, বিলাসিতার জায়গাটা একটু কম। রাজুদের উল্টাটা, কোনো কিছু চাওয়ার আগেই তাদের সামনে হাজির হয়ে যায়। এখন মুশফিক, যে কিনা একটু অসচ্ছল পরিবারের ছেলে, তাকে আপনারা কিভাবে দেখতে চান? কথায় কথায় রাজুর সাথে কম্পেয়ার করবে নিজেকে, এটা নাই কেন, ওটা নাই কেন, বাবা মার কাছে বারবার খেলে আবদার করবে সেরকম, নাকি দেখতে চান ওরকম যে না ঠিক আছে সে তার পরিবারের অবস্থাটা বুঝে নিজে থেকে রেসপন্সিবল হয়ে যাবে? কেন বলছি গল্পটা? আমাদের বাংলাদেশের অবস্থাটা কিন্তু মুশফিকের পরিবারের মতো। আমাদের কিন্তু একটু টানাপোড়েনের একটা দেশ। আমরা শুধু যদি কমপ্লেনই করতে থাকি এবং নিজেরা কোনো কিছু নাই করতে থাকি, তাহলে কিন্তু এই দেশের অবস্থা কোনো দিনই বদলাবে না। আমরা আজকের এই এপিসোডে এমন 3 জনের সাথে কথা বললাম যারা কিন্তু নিজেদের জায়গা থেকেই ট্রাফিক জ্যামের মতো এত ভয়ঙ্কর একটা সমস্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন। আপনি কবে আসছেন? যেদিন যাবেন আমাকেও সাথে নিয়ে যান। দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।